তারপরে কি ইমপ্লিমেন্টেশন, এটাও কিন্তু হিডেন। আমি ইউজারকে আসলে এই দুটো জিনিস হাইড করছি, আমি ডেটাও হাইড করছি আর কিভাবে এটা তৈরি হচ্ছে সেটাও হাইড করে আমি একটা ক্যাপসুল বানিয়ে দিচ্ছি ইউজারকে, সেই যাতে আমার ক্যাপসুলটা ইউজ করে প্রবলেম সলভ করতে পারে। তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড এর অবজেক্ট তৈরির পূর্ব শর্ত হচ্ছে ল্যাঙ্গুয়েজ এনক্যাপসুলেশন প্রোভাইড করতে পারতে হবে। এনক্যাপসুলেশন না হলে কোনো অবজেক্ট তৈরি হবে না, কারণ অবজেক্টের মূল ভিত্তি হচ্ছে যে ওর ডেটা এবং মেথড ওই দুটো একসাথে থাকবে একটা ক্যাপসুলের মতো। কিন্তু এই ক্যাপসুল বানাতে গেলে যে প্রক্রিয়া আমরা করব সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে আমি ডেটা এবং মেথডকে একসাথে একটা ক্যাপসুলের মতো ভরে দিয়েছি, আর এই ক্যাপসুলটাকে আমি ব্যবহার করে বিভিন্ন কাজ করছি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্বাধীনভাবে। কোনো প্রশ্ন থাকলে করো। কারোর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার মনে হয় কারো প্রশ্ন নেই। আমারও তাই কেন জানি মনে হচ্ছে, তবু মনের কোণে উকি ঝুঁকি যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় নিঃসংকোচে করবে, কেমন? তাহলে একটা জিনিস দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিত্তি হচ্ছে অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট বানাতে গেলে প্রথমে কি লাগবে? এনক্যাপসুলেশন লাগবে। কেন? কারণ আমার ডেটা আর মেথডকে একসাথে রাখতে পারতে হবে। এখন এক একটা ল্যাঙ্গুয়েজের এনক্যাপসুলেশন করার প্রক্রিয়া এক এক রকম। জাভাতে একরকম, সি প্লাস প্লাসে আরেক রকম, পাইথনে আরেক রকম, আরেকটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরেক রকম হতে পারে। সুতরাং বাট এনক্যাপসুলেশন ছাড়া কোনোভাবেই অবজেক্ট তৈরি করা সম্ভব না। এটা নিয়ে কারোর কোনো সন্দেহ আছে কিনা? আমি বললাম যে আমি অবজেক্ট বানাবো কিন্তু আমি এনক্যাপসুলেশন করব না, সম্ভব কিনা? নো স্যার। সম্ভব। কেন? কারণ আমার ডেটা আর মেথডকে একসাথে রাখতে পারতে হবে, তাইলে একটা ক্যাপসুল হবে। আমি এখন মনে করো আমার ডেটা এক জায়গায় আছে আর মেথড আরেক জায়গায় আছে, তো ওটা তো ক্যাপসুল হবে না। আচ্ছা, একটা জিনিস দেখো, ক্যাপসুল হওয়াতে কি লাভ হচ্ছে বলো তো দেখি, কে কে বলতে পারবা? আমি ক্যাপসুল বানানোর কারণে আমি কি কি সুবিধা পাচ্ছি? স্যার আমার মেথড গুলো মানে হিডেন থাকতেছে আমার ইউজারের কাছে। গুড। ডেটার সাথে একসাথে আছে, আমি যাকে খুশি তাকে দিতে পারছি। তার মানে কি দেখো, সবচেয়ে ভাইটাল একটা বিষয় হচ্ছে, সেটাকে আমরা বলি রিইউজএবিলিটি। আমি বারবার ব্যবহার করতে পারছি, আমি যাকে খুশি তাকে দিতে পারছি। বলছি তুমি একটা ক্যাপসুল এখন খাও, পরে আরেকটা খাও, এবং ক্যাপসুলটা সে খাচ্ছে, সে কিন্তু জানে না যে ওর ভিতরে যেটার কি মেথড আছে, কিন্তু ওটা যেখানে যে যেভাবে কাজ করার ও কাজ করছে। ঠিক আছে তো? হ্যাঁ, মানে বেসিক কনসেপ্ট এনক্যাপসুলেশন। আমি তোমাদের কিন্তু টেস্ট করবো একটা জিনিস দেখে, বলো আমাকে এখানে কি কি এনক্যাপসুলেশন আছে, তখন ওইটা দেখে তোমরা আমাকে বলবে এইভাবে এনক্যাপসুলেশন আছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় আলোচনায় যাই। এটাকে আমরা বলি কি যে ফাউন্ডেশন কনসেপ্ট হচ্ছে প্রথমটা এনক্যাপসুলেশন। এখন তাহলে দ্বিতীয়টাতে আসো। দেখো একটা জিনিস, আচ্ছা তুমি দেখো, আচ্ছা একজন আমাকে বলো যে আমাদের এই যে পুরো অবকাঠামো আমরা যেটাকে ক্যারি করি, আমাদের দেহ, তার মধ্যে নানান ধরনের অর্গান আছে। আমাদের চোখ আছে, ব্রেন আছে, না? এই অর্গান গুলোর ভিতরে ধরো আমি বললাম চোখ। আচ্ছা, আমাকে কি বোঝাতে পারবা যে চোখে কি ধরনের এনক্যাপসুলেশন আছে? একজন বলো। চোখ তো একটা অবজেক্ট, এনক্যাপসুলেশন কি কি হতে পারে বলো। স্যার চোখে স্যার মেইনলি স্যার ফার্স্টে আছে আমাদের কালারিং সিস্টেম। গুড। আচ্ছা তারপর? হ্যাঁ, গুড। আর আমি তো তোমাদেরকে একটু আমাদের শিখাবো যে ডাটা স্যার। কিভাবে বুঝবা। হ্যাঁ হ্যাঁ, গুড। স্যার এটা ডাটা তো স্যার। ডেটা, এগুলো ডেটা। আর ফাংশন মেথড। স্যার একটা স্যার কমিউনিকেশন আছে স্যার ব্রেন আর চোখের সাথে স্যার। গুড। তার মানে চোখ দিয়ে দেখে ব্রেনে সিগন্যাল যায়, তার মানে চোখ দিয়ে দেখার কাজটা হয়, চোখ চোখ দিয়ে পানি ফেলার কাজটা হয়, ঠিক? চোখ কি কি কাজ করে? চোখ আনন্দ প্রকাশ করে, চোখ কষ্ট প্রকাশ করে, চোখ দিয়ে দেখা যায়, ঠিক কিনা? চোখ বন্ধ করা যায়, চোখ খোলা যায়। তাহলে এই প্রত্যেকটা যে কাজ করলাম, এই কাজগুলো তার মেথড।
গুড। আচ্ছা, এইটা কিন্তু মোর প্র্যাকটিক্যাল, কারণ তুমি যদি তোমার নিজের ভিতরটাকে না দেখতে পাও তাহলে তো তুমি ফিল করবে না, আর ফিল না করলে কিন্তু শেখা হবে না। আচ্ছা, এখন আমি আরেকটা এক্সাম্পল, আরেকটা জিনিস বলে দেখি তোমরা আমাকে বলতে পারো। মনে করো আমি তোমাকে একটা পেন দিলাম, একটা পেন, তোমার হাতে একটা পেন আছে। এই যে পেন একটা অবজেক্ট, আমাকে বলো তো কি কি এনক্যাপসুলেশন তোমরা চিন্তা করতে পারো, কিভাবে এনক্যাপসুলেশনটা পেন। স্যার কালি। স্যার আচ্ছা, কিভাবে good. হচ্ছে ওই যে বল পেনের যে ছোট বল না, ওইটা একটা রোল পেন, করে। না, অত কমপ্লেক্সের ভিতরে ঢোকো না। আগে প্রথমে চিন্তা করো যে তুমি যখন পেনটা দেখলে তখন পেনের একটা সাইজ আছে, কালার আছে, Yes, ঠিক sir. কিনা? কালার Yes, আছে, sir. ওর ওর একটা লেন্থ আছে, ওর একটা কালার আছে। গুড। আচ্ছা, এগুলো ডেটা। এবার বলো মেথড কি কি আছে পেন। মেথড। পেন, স্যার বল পেন, ফাউন্টেন পেন। তুমি, না, মেথড মানে হচ্ছে তুমি পেন স্যার দিয়ে কি আমরা করতে লিখতে পারো। পারি। কারেক্ট, তুমি লিখতে পারো, তুমি রিফিল করতে পারো, ঠিক কিনা? জি স্যার। তাহলে এটা হচ্ছে মেথড। এখন তাহলে এই যে পেনের কালার, পেনের লেন্থ, পেনের এই হয়তো আরো কিছু ব্র্যান্ড নেম আছে, বা পেনের প্রাইস, এগুলো সব ডেটা। আর পেন দিয়ে আমি লিখতে পারি, পেন দিয়ে রিফিল করতে পারি, এগুলো মেথড। এখন আমি যদি এরকম একটা পেন বানাই তাইলেই তো সেটা আমি অন্যকে দিতে পারবো যে তুমি লেখো, তুমি এটাকে রিফিল করো, ঠিক কিনা? জি স্যার ঠিক। আচ্ছা, গুড। এবার আরেকটা বলছি আমি, দেখি তোমরা আমাকে বলতে পারো কিনা এনক্যাপসুলেশনটা কিভাবে আছে। আমি ছবি আঁকবো পরে। আমার তৃতীয় যেটি, সেটা হচ্ছে যে আমি তোমাকে একটা, মনে করো, ডাস্টার দিলাম। ডাস্টার দিয়ে আমরা ব্ল্যাকবোর্ডে মুছি। আচ্ছা, এখন ডাস্টারটা পাওয়ার পর তুমি আমাকে বলবে কি ধরনের এনক্যাপসুলেশন ডাস্টারে আছে, বলো। ডাস্টার, স্যার মেথড হিসেবে আছে স্যার ক্লিন করা এটা। ক্লিন, রিপোর্ট। তারপর? হ্যাঁ, হ্যাঁ, গুড। ডেটা বলো, ডেটাগুলো কি কি আছে ডাস্টার। স্যার ডেটা ডাস্টার হিসেবে কালার, সাইজ, ওয়েট। গুড, ম্যাটেরিয়াল গুলো। একদম রাইট থিঙ্কিং হচ্ছে, রাইট প্রাইসও থিঙ্কিং। হতে আচ্ছা, পারে। প্রাইসও হতে পারে, কারেক্ট। আচ্ছা, এবার আসো আরেকটা বলি। আমি দেখি যে তোমাদের চিন্তাটাকে খোলার জন্য কিন্তু আমি চেষ্টা করছি। আমি এবার যেটা বলবো সেটা হচ্ছে, মানে কমপ্লেক্স কিছু বলবো না, আমি সহজ জিনিস বলবো, মানে যাতে করে তুমি ইজিলি চিন্তা করতে পারো। মনে করো তোমার একটা ফেভারিট খাবার, না, আমি একটা গ্লাসের কথা জানি, কারণ আমরা রেগুলার গ্লাস ইউজ করি। আচ্ছা, একটা গ্লাস আমি তোমাকে একটা দিলাম, বললাম যে আমাকে এনক্যাপসুলেশনের বিষয়টা বলো। গ্লাস দেখে কি কি বলবো? স্যার পানি। লেন্থ এন্ড ভলিউম, এটা হচ্ছে তার সেটার মেথড হচ্ছে যেটা যেন পানি এটা খায়, আর কারেক্ট, ওকে। যেটা হচ্ছে আমরা, এটা মানে লেন্থ না, কিরকম আমরা হতে পারে। এক হচ্ছে পানি খাই, তারপরে গ্লাসটা ক্লিন করি, রাইট? ক্লিন Yes, করার sir. কাজ, রাইট? তার মানে এগুলো গ্লাসের কাজ। আর গ্লাসের একটা ডাইমেনশন আছে, একটা ভলিউম আছে, হয়তো ডাইমেনশন প্রাইস ভলিউম। আছে, হয়তো মডেল আছে। কারেক্ট, তোমরা কিন্তু এখন এনক্যাপসুলেশন বুঝে গেছো। আচ্ছা, এখন আমাকে বলো, তুমি যদি এনক্যাপসুলেশন না করো, অবজেক্ট বানানো সম্ভব কিনা? নো স্যার, সম্ভবই মেথড না, এন্ড কারণ ডাটা ছাড়া সম্ভব না। সম্ভবই না। দেখো, তুমি নিশ্চয়ই বাজারে যে বলো না যে আচ্ছা গ্লাসের মেটেরিয়াল গুলো দাও, গ্লাসের ফাংশন গুলো আরেক জায়গা থেকে নিয়ে আমি গ্লাস বানাবো, এটা সম্ভব? সম্ভব না তো। তার মানে আমি একটা অবজেক্ট যদি কিনতে হয়, বা একটা অবজেক্ট যদি আমি ধরি, সেটার নিজস্ব ফাংশনালিটি, যেটাকে আমি বলছি মেথড, এবং ওর যে ফিচার গুলো, অ্যাট্রিবিউট গুলো, যেগুলো কিনা আমি দেখতে পারি, যেগুলো কিনা আমি মাপতে পারি, যেগুলো কিনা আমি দেখে বুঝি, দিজ আর অল ডেটা, ঠিক কিনা? ঠিক আছে তো? ইয়েস স্যার। এনক্যাপসুলেশনটা ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। গুড। তার মানে দেখো, আমি এনক্যাপসুলেশন যখন করছি তখন আমাকে একটা ল্যাঙ্গুয়েজ, মনে করো জাভা, জাভা তোমাকে বলছে যে তুমি যদি এনক্যাপসুলেশন করতে চাও এইরকম একটা স্ট্রাকচার তোমাকে লিখতে হবে। হয়তো তুমি সি প্লাস প্লাসে গেলে তখন সি প্লাস প্লাস তোমাকে বলছে না, এনক্যাপসুলেশন যদি সি প্লাস প্লাসে করতে হয় তাহলে এইভাবে করতে হবে। তার মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এনক্যাপসুলেশন করার নিজস্ব সিনট্যাক্স আছে। ক্লিয়ার তো সবার কাছে বিষয়টা? আমরা এটা কিন্তু একেবারেই সহজ করে ফেলবো। দেখা যাবে তোমরা অবজেক্ট এই তিনটা জিনিস যা আজকে বুঝতে পারবে, তোমরা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড চোখ বন্ধ করে দেখতে পারবে। ঠিক আছে? তাহলে এনক্যাপসুলেশনে কারোর আর কোনো প্রশ্ন আছে কিনা এখন? না স্যার। গুড, গুড, গুড। চলো এবার আমরা ইনহেরিটেন্সে যাই। ইনহেরিটেন্সটা মানে হচ্ছে কিন্তু
খুবই ইন্টারেস্টিং। দেখো রিয়েল লাইফের সাথে কতটা ফ্যামিলি। ইনহেরিটেন্স কেন? কারণ হচ্ছে প্যারেন্ট চাইল্ড। তুমি আমাকে বলো, আমরা যারা এখানে আছি, আমরা সবাই তো আমাদের পেরেন্টস থেকে আমরা এসেছি, ঠিক না? Yes, sir. এখন দেখো, আমার অবজেক্ট, আমি তো একটা অবজেক্ট, তুমি একটা অবজেক্ট। আমরা আমাদের পেরেন্টস এর কাছ থেকে যখন এসেছি, আমাদের বাবা মা, তাদের কিছু বৈশিষ্ট্য আমাদের ভিতরে আছে, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। এই বৈশিষ্ট্য মানে দুটো জিনিস। বৈশিষ্ট্য মানে কিছু ডেটা, কিছু বিহেভিয়ার। তুমি হয়তো বাবার মতো কথা বলো, মায়ের মতো গান করো। এই যে বিষয়টা হচ্ছে আমার প্যারেন্ট এবং চাইল্ডের ভিতরে যে সম্পর্ক, এই সম্পর্ক স্থাপনটার টেকনিক্যাল নাম হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কেন? কারণ আমি একটা অবজেক্টের চাইল্ড। এখন আমি ধরো এখানে আঁকলাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা, এবং এখান থেকে তোমরা অনেক জিনিস শিখে যাবে আজকেই। অ্যানিম্যাল, এখানে আমি কিন্তু তোমাদের নলেজ টেস্ট করবো। অ্যানিম্যাল, এখন আমি এইটা ইনহেরিটেন্সের সিম্বল, আমি পরে তোমাদেরকে বোর্ডে দেখাবো পরে ক্লাসে যে আমরা কি করি। এখানে আমি লিখলাম বার্ড, তারপরে লিখলাম এখানে ফিশ, মানে ফিশ একটা অ্যানিম্যাল, বার্ড একটা অ্যানিম্যাল, আর এখানে লিখলাম ম্যামাল, ম্যামাল একটা অ্যানিম্যাল। এখন এটা হচ্ছে জেনারেল অ্যানিম্যাল। যে কোনো অ্যানিম্যালের জন্য যে বৈশিষ্ট্যগুলো অ্যানিম্যালের আছে, সেই অ্যানিম্যালের বৈশিষ্ট্যগুলো এই জেনারেলের মধ্যে থাকবে। আর এটা হচ্ছে স্পেসিফিক নিচে যখন আসছি। কারণ বার্ড, ফিশ আর ম্যামাল, বলতো এই তিনটার ভিতরে কমন কি? কে বলতে পারবে? বার্ড, ফিশ আর ম্যামাল, এরা অ্যানিমেল। তিনটাই অ্যানিমাল। তিনটা স্যার, animal, তিনটা কিন্তু কিন্তু ব্রিডিং এমন কমন ডেটা কি হতে পারে বলো? কমন ডেটা দুইজনের নিঃশ্বাস নেয় স্যার। না, ব্রিডিং করে। কমন ডেটা মানে তিনজনের জন্য সেই ডেটাটা সঠিক। স্যার ব্লাড আছে বডির ভিতর। না না, আরেকটু ওরে বাবারে, তুমি তো মাইক্রোস্কোপ দিয়ে ভিতরে চলে গেছো। আমি আমি উপর থেকে সাইজ আছে, ওয়েট আছে। গুড, আমি এটা খুব খুশি হলাম। এখানে তুমি বলেছো ওয়েট, কিন্তু আরেকটা জিনিস আমি চেয়েছিলাম শুনতে, সেটা হচ্ছে নেম। বার্ডের একটা নাম আছে, ফিশের একটা নাম আছে। কোনো নাম ছাড়া কি কোনো প্রাণী আছে? আমাকে একটা বলো পৃথিবীতে। না স্যার। No, sir. তাহলে নাম আর ওয়েট যদি আমি চিন্তা করি, এই তিনটাই আসলে প্রত্যেকটার জন্য কমন। সুতরাং এই দুইটা প্রপার্টি এখানে চলে আসলো। এটা কিন্তু আমি বলছি আসলে ডেটা বা প্রপার্টি। তাহলে আমার অ্যানিম্যাল হচ্ছে প্যারেন্ট। এটা কিন্তু আমার প্যারেন্ট, হ্যাঁ, এটাকে আমি বলেছি এটা আমার প্যারেন্ট। আর এগুলো হচ্ছে চাইল্ড। এখন তুমি বার্ডের ক্ষেত্রে ওয়েট আছে, নাম আছে, কিন্তু বার্ড তো একটা এমন একটা ডেটা বলতো যেটা শুধু বার্ডেরই আছে, পারো কিনা দেখি? স্যার উঠতে পারে। না, ডেটা শুনতে যাচ্ছি। এটা কিন্তু তুমি পাখি বলছো উঠতে পারে। পাখা আছে। স্যার পালক আছে। উইং, পালক আছে। রাইট, উইং না, উইং, গুড। এই যে উইং ছাড়া কোনো বার্ড আছে বলো তো পৃথিবীতে? না স্যার। তাহলে তুমি দেখো, তুমি আবিষ্কার করলে যে বার্ডের উইং ডেটাটা লাগবে, যে ওর উইং, হয়তো উইং এর ভিতরে কিছু প্রপার্টি আছে। তো আমি শুধু উইংটাই চিন্তা করলাম। আর বার্ড, দেখো বার্ড ফ্লাই করতে পারে, হ্যাঁ, বার্ড ফ্লাই করতে পারে। এটা বার্ডের জন্য একটা স্পেসিফিক কাজ, কারণ বার্ড ওটা পারে। আচ্ছা, এখন ফিশ সুইম করতে পারে। ফিশেরও তুমি যদি একটা স্পেসিফিক প্রপার্টি বলো, তুমি হয়তো বলবে এই ফিশটা কি নদীর মাছ নাকি সাগরের মাছ। ব্যাপারটা চিন্তা করো আমি কিভাবে চিন্তা করছি। আবার তুমি যদি ম্যামালে যাও, তখন ম্যামালেরও তোমার প্রপার্টি আছে যে এ কি সরীসৃপ নাকি কি ধরনের না ম্যামাল। ম্যামালের ভিতরেও তো রকম ফের আছে না, প্রকার ভেদ আছে। এগুলো কিন্তু ডেটা। আবার ম্যামাল হাঁটতে পারে, ম্যামাল শুতে পারে, ফিশ খালি সুইম করতে পারে। তাহলে আমরা দেখলাম যে প্যারেন্ট চাইল্ডের মাধ্যমে আমি কিছু প্রপার্টি আমার ভিতরে আমার নিজের, আর কিছু প্রপার্টি আমি পাই আমার প্যারেন্ট থেকে। দেখো, যদি আমি বার্ড, ফিশ আর ম্যামালকে একটা প্রজাতি তৈরি করি, আমি বলেছি কিন্তু ফ্যামিলি, খেয়াল করো, আমি ফ্যামিলি তৈরি করছি। আমার অ্যানিম্যাল ফ্যামিলিতে বার্ড, ফিশ, ম্যামাল আছে। এখন তুমি যদি বলো
আচ্ছা, আমাকে একটা হিলসা মাছ তৈরি করতে হবে, তাহলে তুমি সেই পরিবারটা কোথা থেকে এক্সটেন্ড করবা? ফিশের নিচে তুমি একটা হিলসা মাছ তৈরি করলে এখন, কিনা? ঠিক কিনা? সামুদ্রিক হিলসা, নদীর হিলসা। নদীর হিলসা। এখন দেখো তুমি বলছো হিলসা ইজ এ ফিশ, তাহলে ফিশের যে স্বাভাবিক প্রপার্টি গুলো আছে, স্বাভাবিক ডেটা, সেগুলো সব হিলসার ভিতরে আছে। কিন্তু হিলসার নিজস্ব ডেটা থাকতে পারে, হিলসার নিজস্ব কিছু প্রপার্টি থাকতে পারে। তারপরে একইভাবে আমি বললাম যে আমার একটা বার্ড আছে স্প্যারো, তাহলে স্প্যারো ইজ এ বার্ড। এখন চড়ুই পাখি, ওর নিজস্ব কিছু ডেটা থাকতে পারে। তাহলে আমি দেখো এই যে ফ্যামিলি কনসেপ্ট, এটা কি তুমি ফিল করছো কিনা এটা দেখে, যে অ্যানিম্যাল, বার্ড, ফিশ, ম্যামাল এক ধরনের ফ্যামিলি বানাচ্ছি। আমি আরো ফ্যামিলি হতে পারে, আমার ফ্রুট ফ্যামিলি হতে পারে, আমার বিভিন্ন ধরনের অবজেক্ট গুলোর প্যারেন্ট চাইল্ডের রিলেশনের ভিত্তিতে ফ্যামিলি তৈরি করা। সুবিধাটা কি? আমি যে কোনো সময় একটা যদি ম্যামাল ক্রিয়েট করতে হয়, আমি ম্যামালের এক্সটেন্ড করব, ম্যামালকে দিয়ে আমি একটা ম্যামাল বানাই। আমি বলতে পারবো যে ও হচ্ছে ম্যামাল, ম্যামাল হচ্ছে একটা অ্যানিমাল। যেরকম আমি এখানে একটা বার্ড তৈরি করেছি, বলেছি এটা একটা বার্ড, বার্ড কিন্তু অ্যানিমাল। তাহলে আমার শ্রেণী বিন্যাস করাটা সহজ হচ্ছে। এটা কিনা কোনো প্রশ্ন আছে কিনা করো। আমার পৃথিবীতে যত অবজেক্ট আছে সব কিন্তু ফ্যামিলির অন্তর্গত। তুমি দেখো কোনো একটা অবজেক্ট তুমি বলতে পারবে না যে ও ফ্যামিলি নাই। যেরকম আমি যদি বলি তোমার হাতে একটা পেন আছে, আমি বললাম দিস ইজ এ পেন, দেখো খেয়াল করো, আমি বললাম মার্কার পেন ইজ এ পেন, তার মানে এটা ফ্যামিলি। আমি যখনই ইজ এ বলছি, এই যে আমি এঁকেছি এই সিম্বলটাকে আমি যদি লিখি তাহলে বলবো ইজ এ, তার মানে আমার একটা প্রবলেম ডেসক্রিপশনের মধ্যে যদি ইজে থাকে, আমি যদি বলি বার্ড ইজ এ অ্যানিমাল, তাহলে অ্যানিমাল আর বার্ডের ভিতরে ইনহেরিটেন্স আছে। এই ইজে শব্দটা আমাদের সারা আমাদের রিয়েল লাইফে ইজে কত রকম আছে তুমি চিন্তা করো একবার। অমুকটা বলি দিস ইজ এ হোম, দিস ইজ এ থিয়েটার, দিস ইজ এ শপ, দিস ইজ অমুক, দিস ইজ তমুক, ঠিক কিনা? তাহলে ইনহেরিটেন্স আমাদের জীবনে অ্যাবসলিউটলি অন্তর্নিহিত। হ্যাঁ, প্রশ্ন করো, যে কোনো প্রশ্ন। আমি পলিমরফিজমটা আরেকটা স্লাইড দেখাচ্ছি, কিন্তু তার আগে আমাকে ইনহেরিটেন্স নিয়ে একটু প্রশ্ন করো। কেন ইনহেরিটেন্স? কারণ আমি ইনহেরিটেন্সের মাধ্যমে একটা ফ্যামিলি তৈরি করছি। আমার যে আমি যে আসলে অবজেক্ট গুলো বানাবো, সেই অবজেক্ট গুলোর ভিতরে একটা শ্রেণী বিন্যাস তৈরি করা। কে কি? তাহলে আমার যদি এরকম একটা জিনিস প্রতিষ্ঠিত থাকে যে আমার বার্ড আছে, ফিশ আছে, ম্যামাল আছে, এটা একটা অ্যানিম্যাল, তাহলে যে কোনো নতুন বার্ড আসলে আমার বার্ড তৈরি করা সহজ। তার মানে ইনহেরিটেন্স আমাদের যে কোনো একটা নতুন নতুন টাইপ তৈরি করতে অনেক দ্রুত হেল্প করে। আমি দ্রুত ওটাকে শ্রেণী বিন্যাস করতে পারি। কোনো কোনো প্রশ্ন আসছে কিনা মনের ভিতরে? স্যার অবজেক্ট ক্রিয়েটের ক্ষেত্রে ইনহেরিটেন্সটা আসলে কিভাবে কাজ করে? দেখো তোমাকে আমি খুব গুড কোয়েশ্চেন। তুমি ধরো, আমি তোমাকে আরেকটা স্লাইডে দেখে তাহলে সুবিধা। মনে করো মনে করো তোমার এখানে অ্যানিমেল আছে, এইটাকে আমি আসলে পলিমরফিজমের কাজেও ইউজ করবো, এই কারণে এটা করছি। মনে করো আমার এখানে বার্ড আছে, এটা দেখতে সুবিধা হবে এই কারণে ফ্রেশ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে ফিশ আর এটা হচ্ছে তোমার ম্যামাল। আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে আমার একটা ইনহেরিটেন্স আছে। এখানে আমি আসে তুমি এটা দেখলেই বুঝতে পারবে স্প্যারো, মনে করো একটা নতুন বার্ড। এখানে তুমি বললে না আমি একটা হিলসা ফিশ লাগবে, তো আমি হিলসা এখানে একটা ক্রিয়েট করে ফেললাম। এখন আমি যদি আমার আমার এখানে সুবিধাটা কি, আমার এখানে অ্যানিম্যাল এ আসলে প্রশ্নবিদ্ধ, এ কে আমি জানি না, কিন্তু এ অ্যানিম্যাল। কিন্তু আমি তো বার্ড জানি। আমি বার্ড যতটা জেনারেল, স্প্যারো কিন্তু আরো স্পেসিফিক। এখন তুমি এর নিচে বলতে পারো আমি তো আমার একটা বিগ স্প্যারো ক্রিয়েট করতে হবে। দেখো আমি বিগ স্প্যারো বানালাম। তাহলে তুমি যত নিচে যাবে তত স্পেসিফিক। এটা আমি যদি এদিকে আসি, এটাকে আমি বলছি স্পেসিফিক। যত নিচে যাবে তত স্পেসিফিক, আর আমি যত উপরে যাব তত জেনারেল। এটা দেখো প্রশ্ন, তোমার প্রশ্ন এবার করো, তুমি যেটা করছিলে উত্তর পেয়েছো কিনা, এবং না পেলে আমাকে আবার করো। জি স্যার, এর মানে হচ্ছে স্যার আমরা ডেটাগুলো অ্যাক্সেস
মানে দ্রুত করতে পারবে এটার মাধ্যমে। কারেক্ট, তুমি একটা জিনিস দেখো, এখানে অ্যানিমেলের ডেটা গুলো রয়েছে, তার ডেটা রিলেটেড টু অ্যানিমেল। দেখো খেয়াল করো কত সহজ, ডেটা রিলেটেড টু অ্যানিমেল। এখানে আমার আছে ডেটা রিলেটেড টু বার্ড, কিন্তু আমার ডেটা গুলো এত সহজ ভাবে সাজানো, আমি এখানে আমার ডেটা রিলেটেড টু স্প্যারো, তার মানে আমার ডেটার পরিমাণ কম লাগছে, কিন্তু এখন খেয়াল করো ডেটা অফ স্প্যারো, তারপর আরো কম লাগছে, তার মানে আমি যত নিচে যাচ্ছি তত কম লাগছে, কারণ আমার প্যারেন্ট চাইল্ড থেকে ইনহেরিট করছি। আমি ইনহেরিট করেছি হয়তো আমার হয়তো আমি দেখতে বাবার মতো, সেটা একটা ইনহেরিটেন্স। আমি কথা বলি তার মতো, সেটা একটা ধরনের ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের কারণে কি হচ্ছে, যে আমি দ্রুত একটা নতুন ক্লাস তৈরি করতে পারছি, একটা নতুন ধরন তৈরি করতে পারছি। প্রশ্ন করো। স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছো না? আমি বলি এটা খুব পাওয়ারফুল কনসেপ্ট। সবাই কি বুঝেছ যে আলোচনাটা হচ্ছে? স্যার তার মানে ওই আমি যত নিচের দিকে যাব তত আমি ডেটাগুলো স্পেসিফাই করে দিতেছি, এর জন্য আর কি। কারেক্ট, অ্যাবসলিউটলি। তাতে সুবিধাটা কি, ধরো তুমি একটা হঠাৎ করে নতুন প্রজাতির আর একটা বার্ড তুমি ক্রিয়েট করতে চাও, তোমার যদি এই ইনহেরিটেন্সটা তৈরি করা থাকে, তাহলে কাজটা সহজ, ঠিক কিনা? তাহলে তো স্যার আমার আর আগের ডেটাগুলো নতুন করে ইনপুট নতুন করে দিতে হচ্ছে না, রাইট। এটা আমার টাইম সেভ করছে, আমাকে যত্ন করে কাজ করার তো মানে সুযোগ করে দিচ্ছে, ঠিক কিনা বলো? জি স্যার। এটা খুব চমৎকার একটি আলোচনা, কিন্তু মানে সামনাসামনি হলে আরো ভালো লাগতো, কিন্তু তোমরা এনজয় করছো তো না? একটু চা কফি নাও। ইনহেরিটেন্স মূলত তাহলে একটা প্রসেস যেটার ভিতরে ডেটাগুলোকে আমরা খুব সহজে ইজিলি সাজিয়ে আবার অ্যাক্সেসও করতে পারি এখান থেকে। আবার এখানে কিন্তু আমার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমার কিন্তু রিয়েল লাইফের বিষয়টা পরিস্ফুটিত। কেন দেখো, এখানে কিন্তু সব প্যারেন্ট চাইল্ড, এ কিন্তু সুপার প্যারেন্ট না, এটাকে আমি বলছি আমার বাবা দাদা মনে করো, সুপার প্যারেন্ট, এ হচ্ছে প্যারেন্ট, তারপরে এও কিন্তু প্যারেন্ট, খেয়াল করো। আবার স্প্যারো কিন্তু চাইল্ড বার্ডের, কিন্তু স্প্যারো প্যারেন্ট কার? এই চাইল্ডের, ঠিক কিনা? বিগ স্প্যারোর প্যারেন্ট হচ্ছে স্প্যারো, স্প্যারোর প্যারেন্ট হচ্ছে বার্ড, বার্ডের প্যারেন্ট কে? অ্যানিমাল। দেখো ঠিক আছে কিনা? তাহলে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের একেবারে রিয়েল লাইফকে প্রতিফলন ঘটায়। আমরা বাস্তব জীবনে যা দেখি তা আমাদের ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা বহিঃপ্রকাশ করতে পারি, ঠিক কিনা? এটা তোমাদের কাছে কি পরিষ্কার হলো? ইয়েস স্যার। হ্যাঁ, মানে তোমরা একটু যদিও কম বুঝো তাও সেটা আমাকে বলবে, কেমন? ইটস সাচ এ বিউটিফুল সাবজেক্ট, মানে এটা ভাবনার বাইরে বিউটিফুল, কেমন? তাহলে আমরা লাস্ট যে পিলারটা আছে সেটা আলোচনা করতে চাই, সেটাকে আমরা বলি পলিমরফিজম। আমি এখন সেটা দেখাবো, কেমন? তবে একটা জিনিস খেয়াল করো, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। মনে করো আমি তোমাকে অনেকগুলো ক্লাস, অনেকগুলো অবজেক্ট দিলাম, দিয়ে বললাম যে তুমি এদের ভিতরে ইনহেরিটেন্স করতে হবে, কি করবে বলো? উত্তর কি হবে? ধরো তোমাকে আমি কি কি দিলাম বলি, আচ্ছা এটা আরো উত্তরটা মানে স্পেসিফিক করি প্রশ্নটা, তাহলে সুবিধা হবে। মনে করো তোমাকে আমি পেন দিয়েছি, বই দিয়েছি, তোমাকে আমি একটা ছোট বই দিছি, আর একটা ডিকশনারি দিছি, আর একটা এনসাইক্লোপিডিয়া। তোমাকে আমি যে পেন দিয়েছি তার সাথে আমি তোমাকে মার্কার পেন দিয়েছি, তোমাকে বল পয়েন্ট পেন দিয়েছি, তাহলে এতগুলো অবজেক্ট তোমার সামনে আছে, একটা মার্কার পেন, একটা বল পেন, একটা ইঙ্ক পেন, তারপরে একটা ছোট বই, আর দুটো বড় বই, একটা ডিকশনারি। বুঝতে পারলে কিনা? এতগুলো অবজেক্ট তোমার সামনে আছে। হ্যাঁ, এখন আমি তোমাকে বললাম, আচ্ছা এই অবজেক্ট গুলো দেখে আমাকে বলো যে তুমি ওকে যদি বলি এটার একটা ইনহেরিটেন্স তৈরি করো, তাহলে কিভাবে করবে সেটা বলো। স্টাডি ম্যাটেরিয়াল থেকে দেন বুক, পেন, এভাবে
স্টেপ বাই না, স্টেপ একটু চিন্তা করে বলো। আমি কিন্তু দিয়েছি কি কি? আমি দিয়েছি একটা বল পয়েন্ট পেন, একটা মার্কার পেন, একটা ইঙ্ক পেন, আরেকটা আমি দিয়েছি বই, একটা ছোট বই, একটা বড় বই, একটা ডিকশনারি। আমি তোমাকে কিন্তু এই অবজেক্টগুলো সামনে দিয়ে বলেছি, চিন্তা করো এদের ভিতরে ইনহেরিটেন্স প্রতিষ্ঠিত করতে পারো কিনা, তাহলে কি করবে? জন্য ওর ভিতরে আবার আবার বলি, মনে করো তোমার না না এইভাবে চিন্তা করো, আমি চিন্তাটা সহজ করার জন্য আমি আগে পরিষ্কার করছি যে তুমি বুঝতে পেরেছো কিনা আমি কি বলছি। মনে করো তোমার টেবিলের উপরে 4টা পেন আছে, একটা বল পয়েন্ট, একটা ইঙ্ক পয়েন্ট, একটা স্পেশাল পেন আর একটা পেন, 4টা পেন। আর এদিকে ওই একই পেনের পাশে বই রাখা আছে, একটা ছোট বই, একটা বড় বই, একটা ডিকশনারি। আমি বললাম এই অবজেক্টগুলো তোমার টেবিলের উপরে আছে, আমাকে বলো এই অবজেক্টগুলোর দিকে তাকিয়ে যে তোমার আসলে যদি ইনহেরিটেন্স করতে হয় তাহলে সেখানে কয়টা ইনহেরিটেন্স হবে, মানে কত ধরনের বিন্যাস হবে, এবং সেই ইনহেরিটেন্স গুলোর তুমি কিভাবে নামকরণ করবে। স্যার 3 টাইপের। বলো বলো কিভাবে, আমাকে একটু বোঝাও। সুপার প্যারেন্ট বলতে আমরা অবজেক্টকে বলতে পারি, যেহেতু দুইটা অবজেক্ট। ওকে, তারপর? আর যেহেতু বই আর পেন আছে, সো হুম, আমরা একটাকে, বই হচ্ছে প্যারেন্ট, আবার পেনও প্যারেন্ট। আর এদের দারুণ, চাইল্ড তারপর? গুলো হচ্ছে গিয়ে, যেগুলো বড় বই ছোট বই, এগুলো হচ্ছে বইয়ের প্যারেন্ট, মানে সরি চাইল্ড। আর আচ্ছা, পেনের আর? মধ্যে হচ্ছে মার্কার পেন, বল পেন, এগুলো হচ্ছে পেনের আরে চাইল্ড। কঠিন একটা হাততালি দাও, দারুণ দারুণ দারুণ। আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম উত্তরে, আর সো হ্যাপি। তো এটা কি সবাই বুঝলে কিনা? তার মানে কি, দেখো তোমার সামনে যদি এক গুচ্ছ অবজেক্ট থাকে, তুমি আগে প্রত্যেকের দিকে তাকাবে, তাকায় তুমি ভাববে আসলে কে কি। এই যে পেন, এটা তো পেন, আচ্ছা এটা তো বই, তাহলে বই আর পেন তো দুটো আলাদা জিনিস, তাহলে এই দুইটা শ্রেণীবিন্যাসটা আলাদা হবে। তাহলে এইখানে তো দুইটা পলিমরফিজম দেখাই যাচ্ছে, একটা হচ্ছে পেনের পলিমরফিজম আর একটা বুক পলিমরফিজম। কিন্তু এত সুন্দর করে বললে, তাসনিম বললে না জি উত্তরটা? স্যার। হ্যাঁ, সুন্দর করে বলেছো যে আমি তাদের উপরে একজনকে রেখেছি, অন্য অবজেক্ট, ওর আন্ডারে দুজন আছে, একটা আছে পেন আর একটা আছে বুক। আর পেনের আন্ডারে আছে যে পেনগুলো আমি দেখতে পাচ্ছি, আর বুকের আন্ডারে আছে যে বইগুলো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কারোর কোনো সন্দেহ আছে কিনা, এই উত্তরটা নিয়ে সন্দেহ আছে কিনা? তাহলে এইটা দেখো কত রিয়েল লাইফ, তুমি জিনিস দেখে বুঝতে পারছো। তুমি এখন তোমার ঘরের চারিপাশে তাকালেও তুমি বুঝতে পারবে কোথায় এনক্যাপসুলেশন আছে, কোথায় ইনহেরিটেন্স আছে, এবং কি জাতের ইনহেরিটেন্স। বিষয়টি পরিষ্কার হলো কিনা? ক্লিয়ার স্যার? মানে আর কোনো প্রশ্ন নাই তো? মানে দেখো এটা যদি ফিল করো তাহলে তুমি অনেক পাওয়ারফুল। ফিল করতে হবে, এনক্যাপসুলেশনকে তোমরা ফিল করেছো, আমি বুঝতে পেরেছি, ইনহেরিটেন্সকেও তোমরা কিন্তু ফিল করেছো। তাহলে আমি আসো ওই লাস্ট টপিকসটা আলোচনা করেই তোমাদেরকে ছুটি দিয়ে দিব। হ্যাঁ, এখন আমি পলিমরফিজমের আলোচনার জন্য আবার কিন্তু একই জিনিস আছে, দেখো অ্যানিম্যাল আঁকলাম। এই ঘটনাটা আরো মজার, মনে করো অ্যানিম্যালের নিচে আমার আছে একটা বার্ড, এখানে আমি বার্ড দিলাম, আর এখানে দিলাম হচ্ছে ফিশ, আর এখানে দিলাম ম্যামাল। ঠিক আছে, এটা তো কারোর কাছে কোনো কনফিউশন নেই, তাই না? ইনহেরিটেন্স আছে। এখন অ্যানিমেলে একটা মেথডের নাম আমি রেখেছি মুভ। আচ্ছা, এই মুভটা আসলে হচ্ছে, এটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি ইন্টারফেস। ইন্টারফেস কেন? আমি আসলে এটাকে বাইরে থেকে কল করে কাজ করতে পারি। তাহলে যেহেতু অ্যানিম্যাল হচ্ছে প্যারেন্ট, এই হচ্ছে চাইল্ড, এরা সব চাইল্ড। হ্যাঁ, তাহলে চাইল্ডেরও মুভ আছে প্রত্যেকের, যেহেতু প্যারেন্টের আছে, তাই না? ঠিক কিনা? তিনজনেরই মুভ আছে। আচ্ছা, এখন আমাকে বলো বার্ড মুভ করলে কি হয়? ফ্লাই। They can fly. গুড। ফিশ মুভ করলে কি হয়? সুইম। সুইম। গুড। সুইম। আর ম্যামাল মুভ করলে কি হয়?
ওয়াক। ওয়াক। ফ্যান্টাস্টিক। দেখো, ইন্টারেস্টিং। দেখো, এই মুভ আমরা জানতাম না। এই মুভে অ্যানিমেল আমি বলতাম ডোন্ট নো, কারণ আমি তো জানি না কোন অ্যানিমেল, ঠিক কিনা? কিন্তু বারে এই একই মুভ, কিন্তু এর অ্যাকশন কিন্তু ডিফারেন্ট। খেয়াল করো, অ্যাকশন ডিফারেন্ট, এটার অ্যাকশন আলাদা, ডিফারেন্ট অ্যাকশন, এটারও ডিফারেন্ট অ্যাকশন। একই মুভ কিন্তু ভিন্ন 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 রকম। যে কারণে আমি ওকে বলছি পলিমরফিজম। পলিমরফিজম মানে হচ্ছে ওয়ান ইন্টারফেস মেনি ফর্ম, মেনি ফর্ম। তার মানে এক একজনের বিহেভিয়ার এক এক রকম। তার মানে কি, দেখো, অ্যানিম্যাল মুভ, এটা আমি ডিফাইন করেছিলাম। এই মুভটা প্রত্যেকটা চাইল্ডের মধ্যে আছে, কিন্তু তাদের যে কার্যক্রম সেটা সম্পূর্ণ ভিন্ন। বার্ড মুভ করলে ফ্লাই হয়, ফিশ মুভ করলে সুইম হয়, ম্যামাল মুভ করলে ওয়াক হয়। যে কারণে এই কনসেপ্টটা, এটাকে আমরা বলি পলিমরফিজম, এবং দিস ইজ কল্ড রিয়েল লাইফ প্রোগ্রামিং। আমাদের জীবনটা কমপ্লিটলি পলিমরফিজম। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আছে, পলিমরফিজম করতে কি ইনহেরিটেন্স লাগে কি লাগে না? লাগে স্যার। ইয়েস স্যার, লাগে স্যার। তার মানে ইনহেরিটেন্স ছাড়া কোনোভাবেই পলিমরফিজম করা যাবে না। যদি পলিমরফিজম হতে হয়, তার পূর্ব শর্ত হচ্ছে ইনহেরিটেন্স। এখন আরেকটা কোশ্চেন আছে, আমার যদি পলিমরফিজম করতে হয়, এনক্যাপসুলেশন কি প্রয়োজন আছে? জি স্যার। জি স্যার। ইয়েস, ইয়েস। কেন? কারণ আমার এনক্যাপসুলেশন না হলে তো অ্যানিমেলই তৈরি হবে না, বার্ডই তৈরি হবে না। এনক্যাপসুলেশন তো একেবারে সবার আগে, যে ইট দিয়ে আমি বাড়িটা বানাবো, ওই ইটের নাম হচ্ছে এনক্যাপসুলেশন। আচ্ছা, এখন কিন্তু আমাদের আলোচনা মোটামুটি একটা গ্রহণযোগ্য কংক্রিট পর্যায়ে এসছে। প্রশ্ন করো। পলিমরফিজম তোমরা কিন্তু বুঝে ফেলেছ এখন। তাহলে দেখো, আমরা পলিমরফিজম, ইনহেরিটেন্স এবং এনক্যাপসুলেশন, এই তিনটা জিনিস যে 100% বুঝবে, তার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চোখ বন্ধ করে সে করবে। বাকি জিনিসগুলো তো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক আলোচনা, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আছে, সেটাও আলোচনা, কিন্তু এটা হচ্ছে ফাউন্ডেশন। এইটার উপরে সকল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দাঁড়িয়ে আছে। পৃথিবীর যত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, প্রত্যেকের এই তিনটা পিলার তাদের মতো করে ডিফাইন করা, যে আমি কিভাবে পলিমরফিজম করব, কিভাবে ইনহেরিটেন্স করব, কিভাবে এনক্যাপসুলেশন করব। এক একটি ল্যাঙ্গুয়েজের এক এক ধরন, যেটা পরিষ্কারভাবে পরিস্ফুটিত। কেমন? তাহলে এখন তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা শুভরাত্রি করার আগে? কোনো প্রশ্ন তোমাদের আসে? গুড। তাহলে আমাদের আলোচনা আজকের এখানেই সমাপ্ত, এবং আমি খুব খুশি হলাম যে তোমাদের সাথে এই মধু বিষয়টি নিয়ে এই সন্ধ্যায় আলোচনা করতে পেরেছি। আমি খুব খুশি হয়েছি যে তোমরা এটাতে যুক্ত হয়েছো। আমরা এটা হাতে কলমেই করব, কিন্তু এটা আরেকটু সময় আমি তোমাদেরকে ভাবতে শেখাবো যে তুমি কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতিতে চিন্তা করতে পারো। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখা। তো আমি তোমাদের অনেক অনেক শুভকামনা। আর কোনো প্রশ্ন আছে কিনা? নাই? যদি না থাকে তাহলে তোমাদেরকে এখনই শুভরাত্রি করে দেব। কেমন? তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অ্যাটেন্ডেন্সটা আমি আজকেও সবাইকে দিব, কারণ এটাও আমাকে করতে হয়েছে বাধ্য হয়ে, কারণ সকাল থেকে আমাদের একটা সেশনে তোমাদের সাথে আমার ক্লাস করার সৌভাগ্য হয়নি। কিন্তু আমি বিধাতাকে ধন্যবাদ জানাই, এই সময়টাতে আমরা একসাথে হতে পেরেছি। যদিও তোমরা খাওয়া দাওয়া করবে ঠিক মতো, সুন্দর সুস্বাস্থ্যে থাকবে, আর আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাকে অনেক মজা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব ভালো থেকো। শুভকামনা, শুভরাত্রি তোমাদেরকে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার